হ্যালো, আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও এই বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি কর্তৃক উইকলি লাইভ প্রোগ্রামে আজকে আমাদের দ্বিতীয় এপিসোডে আমরা আসছি কথা বলতে আপনাদের সাথে। আমরা বেসিক্যালি মেট্রোপলিটন ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের রিসার্চের স্কিল কিভাবে বাড়ানো যায় সেই প্রচেষ্টায় আগাচ্ছি। আমাদের আজকে উইকলি লাইভ প্রোগ্রামে আমাদের রিসার্চের আড্ডার বিষয় বেসিক্স অফ একাডেমিক রিসার্চ টাইটেল টু ইন্ট্রোডাকশন। আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে আছেন আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই চিটাগং থেকে। আমি শাহাবুদ্দিন ভাইয়ের কাছে যাব। শাহাবুদ্দিন ভাই আমাদের কৃতজ্ঞতা জানবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ। জি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা একটু আগেই শুনলাম যে ভাইয়ের প্রিয় ছোট পুত্র সে হাসপাতালে, তারপরেও ভাই আমাদের সাথে সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে এবং রিসার্চ সোসাইটি থেকে। আমি ভাইয়ের সম্পর্কে একটু নিজেই পরিচয় দিয়ে নেই, কারণ আমি বলছিলাম যে ভাইয়ের পরিচয় আমি দেবো। ভাইয়ের সাথে আমার রিসার্চের সম্পর্ক অনেক আগে থেকে, প্রায় 5 থেকে 6 বছর, এবং সেই যখন পিএইচডি স্টুডেন্ট তখন থেকে আমার পরিচয় ভাইয়ের সাথে। ভাইয়া বর্তমানে আছেন চিটাগং ইউএসটিসি অর্থাৎ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং। এই ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ বিজনেস এন্ড এন্টারপ্রেনিউর সায়েন্স এর আন্ডারে দুটো ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন এবং ইউএসটিসি রিসার্চ ক্লাবের ডিরেক্টর হিসেবে আছেন। এছাড়া ভাইয়ের পরিচয় হিসেবে যদি আরেকটু বলি, এই মুহূর্তে ভাই পোস্ট ডক্টরেট আছেন, পোস্ট ডক্টরাল হিসেবে আছেন, যদিও এটা আমি জানি না ভাই। পোস্ট ডক্টরাল হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ প্যারিসে ফাইন্যান্স ডিভিশনে, এবং তার রিসার্চ ইন্টারেস্ট যদি আমরা জানতে চাই তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেট, কনভেনশনাল এন্ড ইসলামিক ফাইন্যান্স। এছাড়া তার বেশ কিছু কারেন্ট প্রজেক্ট আছে, যেমন চলমান হালাল ট্যুরিজম এন্টারপ্রেনিউরশিপ এবং ব্লেন্ডেড লার্নিং। আমাদের বন্ধুরা যদি কেউ রিসার্চ নিয়ে আগ্রহী হন এবং এইসব ক্ষেত্রে রিসার্চ করতে আগ্রহী হন, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এবং তার পিএইচডি তিনি সম্পূর্ণ করেছেন কিউএস 123 র্যাঙ্ক ইউনিভার্সিটি অফ পুত্রা, মালয়েশিয়া, এবং অনার্স মাস্টার্স শেষ করেছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে। এবং তার পিএইচডি টপিক ছিলেন কো-মুভমেন্ট এন্ড পারফরমেন্স অফ কনভেনশনাল এন্ড ইসলাম স্টক অ্যানালাইসিস। বাকিটুকু ভাই বলে নেবেন ইনশাআল্লাহ। আমি আর সময় না বাড়াই, আমাদের আজকের যে রিসার্চ টপিক বেসিক্স টু অ্যাডভান্স এন্ড টাইটেল টু ইন্ট্রোডাকশন, বেসিক্যালি এই রিলেটেড আপনাদের যাদের কোয়েশ্চেন থাকবে দয়া করে আপনারা চ্যাট বক্সে, কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আমরা ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাইয়া বাকি সম্পূর্ণ ফ্লোর আপনার। আমি জানি আজকে আপনি একটু স্লাইড শো করবেন, তারপরে কোয়েশ্চেন করবো আমরা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ফ্লোর ইজ ইউরস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সাইদুর রহমান পলাশ। পলাশ আমার খুবই একজন স্নেহের ছোট ভাই এবং খুবই ভালো রিসার্চার। কারণ পলাশের যে বড় ভাই ডক্টর মিজানের সাথে আমরা একসাথে পিএইচডি করেছি ইউবিএম এ, সেই সাথে পলাশের সাথে আমাদের একসাথে রিসার্চ টিমে রিসার্চ করা। তো দীর্ঘদিনের আমাদের পরিচয়, এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। পার্টিকুলারলি আমাদের এখন যে ইয়াং রিসার্চার আছে ওনাদেরকে রিসার্চে উদ্বুদ্ধ করার জন্য, এঙ্গেজমেন্ট করার জন্য, এবং রিসার্চ মোটিভেশন, রিসার্চ স্কিল এগুলো ডেভেলপমেন্ট করার জন্য। তো এই ইনিশিয়েটিভটা খুবই সময় উপযোগী আমি বলবো, এবং এর মাধ্যমে আমি বিশ্বাস করি ডেফিনেটলি আমাদের স্টুডেন্টরা তাদের রিসার্চ সম্পর্কে তাদের নলেজ বাড়াতে পারবে। এবং এই ধরনের প্রোগ্রাম আমি বলি যে এই ধরনের প্রোগ্রাম আরো চলমান থাকবে, এবং আমাদের বাংলাদেশে এখন যে পার্টিকুলারলি আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টরা রিসার্চের প্রতি অনেক আগ্রহ, তারা এখান থেকে উপকৃত হবে আমি এটা বিশ্বাস করি। আমি বর্তমানে ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং ইউএসটিসি তে কর্মরত আছি। আপনারা অলরেডি জেনেছেন আমি এখানে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স ব্যাংকিং এ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি, পাশাপাশি ইউএসটিসি রিসার্চ সেলের ডিরেক্টর হিসেবে কাজ করছি।
আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএমবি করেছি, মেজর ফাইন্যান্স। তারপর ইউনিভার্সিটি পোত্রা মালয়েশিয়া ইউপিএম থেকে আমি পিএইচডি কমপ্লিট করি। আমার মেজর ছিল ফাইন্যান্স এবং পার্টিকুলারলি আমার এরিয়া ছিল ইসলামিক এবং কনভেনশনাল স্টক মার্কেটের উপরে। আমি সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করি। তো আজকে সেকেন্ডারি ডেটা সম্পর্কে বলবো না, আমি আজকে বেসিক রিসার্চের স্কিলগুলো এবং ইন্ট্রোডাকশন, টাইটেল থেকে ইন্ট্রোডাকশন কিভাবে লেখা যায়, এটা ভেরি বেসিক এবং ফার্স্ট স্টেপস অফ রিসার্চ। আমার মনে হয় যে এটা যারা ইয়াং রিসার্চার এবং বিগিনার্স এদের জন্য ফ্রুটফুল হবে এই সেশনটা। তো আমি আর কথা না বাড়িয়ে আমার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। ওকে, ফার্স্ট আমরা মুভ করার আগে একটু রিসার্চ সম্পর্কে বেসিক ধারণাটা একটু আমরা নিয়ে নিই যে হোয়াট ইজ রিসার্চ। Research come from the two words re and search. Re means again and again, and search means investigation, examination, determination, exploration, and so on. এই ধরনের যত শব্দ আছে, examine, find, showing, investigate, analyze, explore, assess, এই ধরনের অনেক এই সিনোনিমস দিয়ে আমরা সার্চ যে শব্দটা আছে এটাকে আমরা ডিফাইন করতে পারি। তো কম্বাইনলি আমরা যদি এটাকে ডিফাইন করতে যাই রিসার্চকে, রিসার্চ ইজ এ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন টু ক্রিয়েট দ্য নিউ নলেজ and explore the existing knowledge in a new way, new dimension and new branches. That means research-এ আমরা এখানে দুইটা জিনিস আমরা পাই। একটা হলো to create new knowledge and explore the existing knowledge in a new way or new dimension or new branches. আর রিসার্চটা আমরা যদি শুরু করতে যাই এখানে আমাদেরকে সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে, সিস্টেমেটিক ইনভেস্টিগেশন লাগবে। দ্যাটস ওয়াই রিসার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং রিসার্চের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, অনেকে এই রিসার্চ জার্নিটা শুরু করে এবং অনেক আগ্রহ নিয়ে শুরু করে, কিন্তু এই জার্নি থেকে কিন্তু অনেকে কুইট করে। কারণ রিসার্চে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের জানতে হবে যে সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য নিয়ে রিসার্চ জার্নির সাথে লেগে থাকতে হবে। এবং এই যে এই শব্দগুলো আমরা যে দেখলাম, রি মিনস এগেন এন্ড এগেন, মানে একটা টপিকস, একটা এরিয়ার উপরে বারবার সার্চ করা, বারবার ইনভেস্টিগেট করা, বারবার এক্সামাইন করা, এটা কিন্তু ধৈর্য ছাড়া কোনোভাবে সম্ভব নয়। দ্যাটস ওয়াই রিসার্চের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পেশেন্স। পেশেন্স নিয়ে রিসার্চ এই জার্নির সাথে লেগে থাকতে হবে, তাহলে আমাদের এই রিসার্চ জার্নিটা সহজ হবে এবং কমপ্লিট হবে, আমরা সাকসেস হবো ইনশাআল্লাহ। তাহলে রিসার্চ আমরা hopefully we are clear about the definition of research. Research is a systematic investigation to create new knowledge or explore the existing knowledge in a new way or new dimension or new branches. Then as a young researcher, how we can develop our career. So young researcher kara jara undergraduate student অথবা graduate student তারা young researcher, but those who are enthusiastic about the research, শুধুমাত্র তারাই ইয়াং রিসার্চার আমি বলবো। রিসার্চ সম্পর্কে যাদের আগ্রহ আছে, এবং আমি একটু আগে যেটা বললাম যে রিসার্চের যে জার্নিটা, এই জার্নিটার সাথে পেশেন্সের সাথে যারা লেগে থাকতে পারবে এরা ইয়াং রিসার্চার। তো এই ইয়াং রিসার্চার গ্রাজুয়েট এবং আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট, ব্যাচেলর, মাস্টার্স স্টুডেন্ট, ইভেন যারা আর্লি ক্যারিয়ার শুরু করছে রিসার্চার হিসেবে, ওরাও কিন্তু ইয়াং রিসার্চার। ফর এক্সাম্পল আমিও কিন্তু একজন ইয়াং রিসার্চার, যদিও আমার এজ অলমোস্ট 50, বাট আই এম অলসো দ্য ইয়াং রিসার্চ বিকজ আমার রিসার্চ জার্নিটা কিন্তু বেশি দিন হয় না শুরু করছে, রাইট? দ্যাটস ওয়াই আই এম অলসো দ্য ইয়াং রিসার্চার। তো আমি একটু বলি নেই যে আমি দীর্ঘদিন কর্পোরেটে জব করছি, ইন্ডাস্ট্রিতে জব করছি। তো ইন্ডাস্ট্রি মোর দেন 10 ইয়ার্স জব করছি। তো 10 ইয়ার্স জব করার পরে 2015 সালে আমি মালয়েশিয়াতে পিএইচডি করতে যাই। কারণ হলো আমার এই যে রিসার্চের আগ্রহ ছিল, এই রিসার্চের আগ্রহতে কিন্তু আমি ইন্ডাস্ট্রি থেকে একাডেমিয়াতে আমি যাই।
এই শুধুমাত্র রিসার্চ ইন্টারেস্টের জন্য। সেই জন্য আলহামদুলিল্লাহ যে রিসার্চের ইন্টারেস্ট ছিল এবং আমার যে পেশেন্সটা ছিল, আমি একটা মালয়েশিয়াতে ফিজিক্যালি প্রায় 5 বছরের বেশি সময় আমি ছিলাম। আমার রিসার্চ জার্নির সময় কোভিড-19 আমরা ফেস করছি। তো ওই সময়টা আমরা অনেক ধৈর্য নিয়ে পেশেন্সের সাথে লেগেছিলাম, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করতে পারছি। এই জন্য শুক্রিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে যে আমাদের রিসার্চ জার্নিটা আমাদের শেষ। 2020 সালে আমার পিএইচডি কমপ্লিট হয়, তারপর 2021 সালে আমি বাংলাদেশ ব্যাক করি শেষের দিকে। 2022 সালে আমি ইউএসটিসি জয়েন করি। তো তখন থেকে আমার এই যে রিসার্চ জার্নি, দ্যাটস মিনস আমার রিসার্চ জার্নিটা শুরু 2022 সালে একাডেমিতে আমি প্রবেশ করি। দ্যাটস মিনস আমিও কিন্তু ইয়াং রিসার্চার, রাইট? তো ইয়াং রিসার্চার হিসেবে আমাদের কতগুলো স্কিল জানা দরকার। এই স্কিলগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু এজ এ ইয়াং রিসার্চার আমরা খুব ভালো করতে পারবো। নাম্বার ওয়ান হচ্ছে রিসার্চ স্কিল। এজ এ ইয়াং রিসার্চার উই হ্যাভ টু নো হাউ টু ডেভেলপ দ্য রিসার্চ স্কিল। হোয়াট আর দ্য রিসার্চ স্কিল, আমরা এটা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। এই পার্টটা শুধুমাত্র রিসার্চ স্কিল নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ, এবং রিসার্চ স্কিলের মধ্যে আমাদের যে টপিকস, আজকে টপিকস, এই টপিকসটা কভার হয়ে যাবে এখানে। তারপরে রিসার্চ স্কিলের পরে আমাদের টেকনিক্যাল স্কিল জানা লাগবে। টেকনিক্যাল স্কিল অথবা অ্যানালাইটিক্যাল স্কিল অথবা স্ট্যাটিস্টিক্যাল স্কিল, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। টেকনিক্যাল স্কিলের মধ্যে আমি একটু বলে নিই, যারা ইয়াং রিসার্চার আছে, যারা স্টুডেন্ট আছে, আপনারা পার্টিকুলারলি এখন আমরা আগে এসপিএসএস, আমুস, স্মার্ট পিএলএস, এই সফটওয়্যারগুলো আমরা যারা প্রাইমারি ডেটা নিয়ে কাজ করি, ওই সফটওয়্যারগুলো খুবই ইম্পর্টেন্ট। যারা সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করে তাদের জন্য টেকনিক্যাল স্কিলের জন্য কিছু, আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য কিছু স্কিল জানা দরকার। যেমন ইভিউজ কিভাবে রান করতে হয়, ডেটা ইভিউজে কিভাবে রান করতে হয়, স্ট্যাটাতে কিভাবে রান করতে হয়, আর সফটওয়্যারে কিভাবে রান করতে হয়, এবং পাইথনে কিভাবে আমরা ডেটাগুলো রান করতে পারি, সেকেন্ডারি ডেটা। বাট নাওয়াডেজ আমরা যারা ইয়াং রিসার্চার, এদেরকে আমি বলবো যে আপনারা মেশিন লার্নিংটা শিখেন এবং পাইথনটা ভালো করে শিখেন। কারণ আমরা ভালো পাবলিকেশন করতে হলে আমাদের অ্যাডভান্স মেথোডোলজি যদি অ্যাপ্লাই না করতে পারি, অ্যাডভান্স টেকনিক যদি অ্যাপ্লাই না করতে হয়, তাহলে ভালো কোয়ালিটি জার্নালে পাবলিশ করা ভেরি ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা মেশিন লার্নিং অ্যানালাইসিসটা শিখেন এবং এর জন্য পাইথনটা আপনারা শিখে নিতে পারেন, এটা আপনাদের জন্য খুবই কাজে দেবে। তারপরে টাইম ম্যানেজমেন্ট স্কিল আছে, তারপরে আপনার ইথিক্যাল স্কিল, অ্যাডাপ্টেবিলিটি স্কিল, অনেকগুলো স্কিল আছে। তো এই পর্যায়ক্রমে এই স্কিলগুলো আমাদের লাগবে। প্রবলেম সলভিং স্কিল, হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, এই স্কিলগুলো একজন রিসার্চার হিসেবে, ইয়াং রিসার্চার হিসেবে আমাদের লাগবে। বাট আমার আজকের টপিকস হচ্ছে রিসার্চ স্কিল নিয়ে আমি কথা বলবো। আমি মুভ অন দ্য রিসার্চ স্কিল, ওকে? তো হোয়াট আর দ্য রিসার্চ স্কিলে যাওয়ার আগে আমি একটু কথা বলে নিই যে আমরা যদি এই স্কিলগুলো অ্যাডাপ্ট করতে পারি, এই স্কিলগুলো আমাদের জানা থাকে, তাহলে আমাদের কেরিয়ারটা কিরকম হবে, আমরা কিভাবে কেরিয়ারটা স্টার্ট করতে পারবো, বা কোথায় আমরা কেরিয়ার ডেভেলপ করতে পারবো, বা কি ধরনের বেনিফিট আমরা পেতে পারি এই রিসার্চ স্কিলগুলো যদি আমাদের জানা থাকে। তো এই রিসার্চ স্কিলগুলো যদি আমাদের জানা থাকে তাহলে ইজিলি ইউ ক্যান ম্যানেজ দ্য স্কলারশিপ অর রিসার্চ গ্রান্ট। আপনি যদি মেশিন লার্নিং জানেন, পাইথন জানেন, আপনি ইজিলি ইউ ক্যান ম্যানেজ দ্য স্কলারশিপ। তো পার্টিকুলারলি আমাদের বাংলাদেশ স্টুডেন্টদেরকে আমি ক্লাসে যেটা বলি যে ব্যাচেলারটা বাংলাদেশে যখন আমরা ব্যাচেলার করতেছি, ব্যাচেলার থাকাকালীন সময় যদি আমরা এই রিসার্চ স্কিলগুলো আমাদের জানা থাকে এবং আপনার নামের সাথে যদি 2টা রিসার্চ পেপার আপনার থাকে, তাইলে ডেফিনেটলি ইউ ক্যান ম্যানেজ দ্য স্কলারশিপ ইন দ্য developed countries. For example, European countries or the USA, UK, you can manage the scholarship, right? তাহলে এই রিসার্চ স্কিলগুলো ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা কিন্তু প্রতি বছর অনেক গ্রাজুয়েট, বিজনেস গ্রাজুয়েট, বিভিন্ন ধরনের গ্রাজুয়েট বের হচ্ছে, বাট ওইভাবে কিন্তু চাকরিটা আমাদের দেশে অপরচুনিটিটা নাই। সেজন্য আমরা বিশ্বাস করি, বা আমার স্টুডেন্টদেরকে আমি বলি যে আপনারা এমন ভাবে প্রিপেয়ার হবেন যে আপনি শুধুমাত্র বাংলাদেশের জন্য কম্পিটেন্স হবেন না, আপনি গ্লোবাল মার্কেটে যাতে কম্পিট করতে পারেন, সারা পৃথিবীতে যাতে আপনার ডিমান্ড হয়, আপনি ওইভাবে আপনার কেরিয়ারটা শুরু করেন। দ্যাটস ওয়াই
রিসার্চ স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে কিন্তু আপনার কেরিয়ারটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, আপনি কিন্তু গ্লোবালি ইউ ক্যান ডেভেলপ ইউর কেরিয়ার। দেন কনফারেন্সের ওয়ার্কশপ, আপনি যদি স্কিলগুলো থাকেন আপনি কনফারেন্স এবং ওয়ার্কশপে আপনি অ্যাটেন্ড করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সে আপনি ইজিলি যেতে পারবেন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কনফারেন্সে গেলে আপনার সাথে নেটওয়ার্কিং, কোলাবোরেশন এগুলা ডেভেলপ হবে এবং ওয়ার্কশপ গুলোতে যখন আপনি অ্যাটেন্ড করবেন আপনার স্কিল গুলো আরো বাড়বে। হ্যাঁ, তারপরে রিসার্চ, ইন্টার্নশিপ এন্ড ফেলোশিপ করার সুযোগ আছে। আপনার যদি স্কিল গুলো থাকে আপনাকে কিন্তু পেইড ফেলোশিপ, পেইড ইন্টার্নশিপে আপনাকে নিয়ে নেবে, আপনাকে যদি স্কিল গুলো থাকে। আমাদের কাছে অনেক রিসার্চাররা অনেকে আমাদেরকে বলে, আমাদেরকে এই ধরনের একটা যারা রিসার্চ স্কিল থাকে এদেরকে আপনি একটু ইনভাইট করতে পারেন। হ্যাঁ, তো এই স্কিল গুলো আমাদের খুবই দরকার। তারপরে কোলাবোরেটিভ রিসার্চ প্রোগ্রাম, আমরা যদি স্কিল থাকে কোলাবোরেটিভ রিসার্চ প্রোগ্রাম করা যায়। আপনি বাংলাদেশে বসে থেকে ওয়ার্ল্ড এর ডেভেলপ কান্ট্রির একজন প্রফেসরের সাথে আপনি কোলাবোরেটলি কাজ করতে পারবেন। তারপরে পাবলিকেশন অপরচুনিটি, পাবলিকেশন অপরচুনিটি আমাদের হয়ে যাবে যে একটু আগে বললাম যে আমাদের যে মেশিন লার্নিং আমরা জানি, আপনাদের কিন্তু টপ জার্নালে আপনি পাবলিশ করতে পারবেন এবং টপ জার্নাল পাবলিশ আপনার স্কলারশিপ কিন্তু আপনার হাতের মুঠোয়, আপনাকে বলবে হ্যাঁ স্কলারশিপে আপনার হায়ার স্টাডিজের জন্য অথবা মাস্টার্স পিএইচডি করার জন্য আপনি অফার পেয়ে যাবেন সহজে। তারপরে কম্পিটিশন অ্যাওয়ার্ড, আপনার স্কিল গুলো জানা থাকলে, আমি একটু আগে যেটা বললাম আপনি যদি এই পাবলিকেশনে যান অথবা এই যে কনফারেন্সে যান অথবা ওয়ার্কশপে যান, আপনার পেপারটা বেস্ট পেপার অ্যাওয়ার্ড হওয়ার কিন্তু সুযোগ থাকবে। এখানে আমি অনেক জায়গাতে বেস্ট পেপারের জন্য $1000-2000 কিন্তু প্রাইজ মানি থাকে। তো এই অপরচুনিটি গুলো আপনার জন্য প্রস্তুত থাকবে। ওকে, এই রিসার্চ স্কিল গুলো যদি আমাদের জানা। তো পার্টিকুলারলি আমরা রিসার্চ স্কিল গুলো কি, আমাদের আজকে যে টপিকস, এই টপিকসটাতে আমি চলে আসি যে রিসার্চ স্কিলের মধ্যে প্রথমে তো হাউ টু রাইট এ গুড রিসার্চ টাইটেল। এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিসার্চ স্কিল। হ্যাঁ, আমরা যখন রিসার্চ শুরু করব আমাদের ফার্স্ট টাইপসই হচ্ছে রিসার্চ টাইটেল। তো টাইটেলটা কিভাবে আমরা লিখবো এটা আমাদের জানা থাকতে হবে। তারপর হাউ টু রাইট এ গুড অ্যাবস্ট্রাক্ট, আমরা একটা ভালো অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখবো, এন্ড হাউ টু রাইট এ চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন আমরা কিভাবে লিখবো, লিটারেচার রিভিউ কিভাবে লিখবো, মেথোডোলজি কিভাবে আমরা লিখবো, কনক্লুশন কিভাবে লিখবো এবং রেফারেন্সিংটা কিভাবে করবো, এই সবগুলো কিন্তু আমাদের রিসার্চ স্কিলের মধ্যে পড়ে। বাট আমাদের আজকে টপিকস হচ্ছে ফ্রম টাইটেল টু ইন্ট্রোডাকশন, রাইট? আমরা 1 থেকে 3 পর্যন্ত কভার করবো। ওকে, ওকে, রিসার্চ টাইটেল ফার্স্ট। আমাদের যে রিসার্চ স্কিলের প্রথম যে স্টেপটা ছিল রিসার্চ টাইটেল, আমরা কিভাবে একটা ভালো টাইটেল লিখবো। রাইটিং এ গুড রিসার্চ টাইটেল ইজ ক্রুশিয়াল। It's the first things readers and reviewers, and it often determines whether they read further. A strong title should clearly convey the subject scope and purpose of the research. কারণ আমাদের যে টাইটেলটা খুবই ক্যাচি হইতে হবে। টাইটেলটা যদি খুব ক্যাচি হয় এবং ক্লিয়ারলি মেসেজটা কনভে করা যায়, তাহলে এই টাইটেলটা কিন্তু আপনার রিসার্চার, রিডার্স এবং রিভিউয়ারদের আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এই জন্য টাইটেলটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে কিছু রিসার্চ টাইটেল নিয়ে কথা বলতে চাই। ফর এক্সাম্পল, সোশ্যাল মিডিয়া ইউজ অ্যান্ড একাডেমিক পারফরমেন্স অ্যামং ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন বাংলাদেশ, এটা একটা টাইটেল। তো এই টাইটেলটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের টাইটেল। তারপর ইম্প্যাক্ট অফ মাইক্রোফাইন্যান্স অন ওমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ইন রুরাল বাংলাদেশ, এখানে ইম্প্যাক্ট দিয়ে শুরু হয়েছে, ইম্প্যাক্ট অফ মাইক্রোফাইন্যান্স অন ওমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, ওকে, ইন রুরাল বাংলাদেশ, এটা ইম্প্যাক্ট অথবা ইফেক্ট টাইপস টাইটেল। তারপরে ইফেক্ট অফ ফরেন রেমিটেন্স অন ইকোনমিক গ্রোথ ইন বাংলাদেশ, এটাও ইফেক্ট। তারপরে ডাজ মোবাইল ব্যাংকিং এনহান্স ফাইন্যান্সিয়াল ইনক্লুশনস ইন সাউথ এশিয়ান কান্ট্রিজ, এটা হচ্ছে কোশ্চেন টাইপ রিসার্চ টাইটেল। তারপরে গ্রিন ফাইন্যান্সিং ইন ইসলামিক ব্যাংক, স্টাডি অফ সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট প্র্যাকটিস ইন মালয়েশিয়া, এটা হলো সাব টাইটেল বেসড টাইটেল। ওকে, তো ডিফারেন্ট ওয়েতে আমরা টাইটেল গুলো লিখতে পারি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। ওকে, ডেসক্রিপটিভ টাইপ, ইফেক্ট আর ইম্প্যাক্ট টাইপ, তারপরে হচ্ছে কোশ্চেন টাইপ, তারপরে সাবটাইটেল টাইপ। ওকে, তো এই ধরনের এইভাবে আমরা টাইটেল গুলো লিখতে পারি। তো এই টাইটেল গুলো লিখতে গেলে আমাদের কিছু বেসিক
জিনিস আমাদের জানা থাকতে হবে। তো টাইটেলের মধ্যে যদি আমরা একটা সিম্পল টাইটেল লিখতে চাই তাহলে আমাদের তিনটা কম্পোনেন্টস থাকা জরুরি, তিনটা, রাইট? তিনটার মধ্যে একটা হচ্ছে আইবি, ডিবি এন্ড রেসপন্ডেন্ট। আইবি মিন্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিবি মিন্স ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এন্ড রেসপন্ডেন্ট মিন্স আমাদের টার্গেট স্যাম্পল অথবা পপুলেশন, যার কাছ থেকে আমরা ডেটা কালেক্ট করব ওটা হলো রেসপন্ডেন্ট, যাদের কাছ থেকে আমরা ডেটা নিব ওরা রেসপন্ডেন্ট। যেমন আমি যদি এই টাইটেলটাকে এক্সাম্পল হিসেবে নেই, the impact of microfinance on women economic empowerment in rural Bangladesh, right? তাহলে ইম্প্যাক্ট অফ মাইক্রোফাইন্যান্স, এই যে মাইক্রোফাইন্যান্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মিন্স যে ভেরিয়েবলটা অন্য কারোর উপরে ডিপেন্ড করতে হয় না, এটা স্বাধীন। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে অলওয়েজ সে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করতে হবে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা আউটকাম ভেরিয়েবলও বলি, অর্থাৎ আলটিমেটলি আমরা যেটা বের করতে চাই, অর্থাৎ যে প্রবলেমটা সলভ করতে চাই বা রেজাল্ট আমরা পেতে চাই, ওইটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি, অর্থাৎ এটাকে আউটকাম বেসড বা পারফরম্যান্স বেসড ভেরিয়েবল বলা হয়। তাহলে আর রেসপন্ডেন্ট হচ্ছে আমরা বাংলাদেশ, রুরাল এরিয়া বাংলাদেশ থেকে ডেটা নিব ওমেনদের কাছ থেকে, ওটা হচ্ছে আমাদের রেসপন্ডেন্ট। ওকে, তাহলে সিম্পল টাইটেলের জন্য আমাদের অ্যাটলিস্ট তিনটা কম্পোনেন্টস আমাদের খুব দরকার। একটা হলো আইবি, ডিবি এন্ড রেসপন্ডেন্ট। আইবি মিন্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিবি means dependent variable, and respondent means our target population or samples from where we collect the data. Okay. তো এখানে আমি একটা ডিফারেন্ট টাইপস এর কোশ্চেন বেস যদি আমাদের ইয়ে হয়, টাইটেল হয়, তাহলে আমরা কিভাবে এটা লিখতে পারি। যেমন does ethical finance matter for sustainable investment decisions? The mediating role of AI adoption. এখানে আমি একটা ডিফারেন্ট টাইপস অফ, একটু আগে আমি যেটা দেখালাম যে ভেরি সিম্পল ভেরিয়েবল, বাট এখানে মেডিয়েটিং একটা ভেরিয়েবল আমরা যদি অ্যাড করি তাহলে আমাদের টাইটেল গুলো কেমন আমরা লিখতে পারি। ওকে, এটাকে কোশ্চেন টাইপস একটা টাইটেল। ওকে, ডাজ ইথিক্যাল ফাইন্যান্স ম্যাটার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট? ওকে, আর মেডিয়েটিং রোল অফ AI অ্যাডাপশন, এখানে মেডিয়েটিং AI অ্যাডাপশনটা মেডিয়েটিং ভেরিয়েবল, বাট এখানে ইথিক্যাল ফাইন্যান্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইনভেস্টমেন্ট, সাস্টেনেবল ইনভেস্টমেন্ট ডিসিশন হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তো এটা একটা ফ্রেমওয়ার্ক। তো আমরা ফ্রেমওয়ার্কে এখন যাব না, ফ্রেমওয়ার্কে অন্য কোনো দিন বা অন্য কোনো রিসার্চার আপনাদের সাথে আলোচনা করবে ডিটেলস। ভাই আমি একটু মাঝখানে একটুখানি ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে যে আমি তো আন্ডারগ্রেড স্টুডেন্ট, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই ধরনের স্টুডেন্ট আমরা রিসার্চ করতেছি। এখন মিডিয়েটিং বা ইন্টারভেনিং ভেরিয়েবল আমি ওইটুকু পর্যন্ত যাইতে পারতেছি না, মানে আমার দৌড় অত দূর নাই। তাহলে আমি কি এই যে দুইটা ভেরিয়েবল ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেব, অর্থাৎ আমি কোয়েশ্চেনের আগের অংশটুকু দিয়ে শুধু টাইটেলটা সাজালে সেই টাইটেলটা কি মানে কোন রকম ভালো জার্নালের সাথে সুইট করা সম্ভব কিনা? লাইক আমি যদি আরো কোনো থিওরি বা মেটা অ্যানালাইসিস যদি চলে যায় আর কি, পারা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারা যাবে। কারণ হলো এটা দেখতে হবে, যেমন আমাদের যে এরিয়াটা নিয়ে আমরা কাজ করতেছি ওই এরিয়াটার সিগনিফিকেন্সটা আমাদের দেখতে হবে। যেমন এই টাইটেলটা আমি বলি, যেমন ডাজ ইথিক্যাল ফাইন্যান্স ম্যাটার ফর সাস্টেনেবল ইনভেস্টমেন্ট ডিসিশনস, এটা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে করি, এটা একটা নতুন টাইটেল এবং নতুন এরিয়া, রাইট? কারণ এই টাইটেলের উপর যদি আমি শুধু মেডিটেটিংও বাদ দেই, শুধুমাত্র ইথিক্যাল ফাইন্যান্স এবং সাস্টেনেবল ইনভেস্টমেন্ট ডিসিশন দিয়ে আমরা ভালো পেপার করতে পারবো। এটা দিয়ে এনাফ, আন্ডারগ্রেড স্টুডেন্টদের জন্য স্কোপ আছে এনাফ এটা দিয়ে পাবলিশ করা। হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। ওকে, তারপরে আমাদের টাইটেলটা নিয়ে আশা করি আমাদের যদি এখানে কারো কোশ্চেন থাকে বা পরে আমরা আলোচনা করব টাইটেল বিষয়গুলো নিয়ে। তো আমি ডিফারেন্ট টাইপ অফ টাইটেল গুলো দেখালাম, এবং আন্ডারগ্রেড স্টুডেন্টদের জন্য ভেরি সিম্পলি আমাদের তিনটা, মানে দুইটা ভেরিয়েবল, অর্থাৎ ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে এবং আমাদের রেসপন্ডেন্ট নিয়ে কিন্তু আমরা টাইটেল সাজাইতে পারি এবং ওইগুলো নিয়ে কিন্তু আমরা পাবলিশ করতে পারি। ওকে, তারপরে আমাদের অ্যাবস্ট্রাক্ট। আপনাকে মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড শুধু দর্শক মণ্ডলী, আপনারা যারা আছেন টাইটেল রিলেটেড একটা রিসার্চ পেপারে টাইটেল রিলেটেড কোনো ধরনের প্রবলেম যদি থাকে বা কোয়েশ্চেন যদি থাকে, ইউ ক্যান ফিল ফ্রি, আপনি কমেন্টে লিখে দিতে পারেন। থ্যাংক ইউ ভাই, ক্যারি অন। থ্যাংক ইউ।
তো আমাদের অ্যাবস্ট্রাক্ট লেখার জন্য আমাদের একটু আগে আমি জানলো যে হাউ টু রাইট এ গুড রিসার্চ টাইটেল, আর এখন হচ্ছে হাউ টু রাইট এ গুড রিসার্চ অ্যাবস্ট্রাক্ট। এগুলো কিন্তু এই যে রিসার্চ স্কিলের একটা পার্ট, রাইট? তো রিসার্চ স্কিলের ফার্স্ট পার্টটা ছিল আমাদের হাউ টু রাইট এ গুড টাইটেল, আর রিসার্চ স্কিলের সেকেন্ড পার্ট হাউ টু রাইট এ গুড অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মিনস হচ্ছে আমাদের যে রিসার্চ আমরা করি ওই রিসার্চের একটা সামারি বা ওভারভিউ। ওকে, ফর এক্সাম্পল আমরা যখন পিএইচডি অথবা আপনি মাস্টার্স বা রিসার্চ কোনো ইয়ে করবেন, রিসার্চ রিপোর্ট অথবা থিসিস করবেন, তখন কিন্তু আপনার থিসিসটা কমপক্ষে 200 থেকে 300 পেজ হবে, রাইট? তো 200 থেকে 300 পেজকে একটা অ্যাবস্ট্রাক্ট, দ্যাট মিনস হাফ পেজ অর্থাৎ 150 টু 250 ওয়ার্ডের মধ্যে লেখা, ইটস কোয়াইট চ্যালেঞ্জিং। দ্যাটস ইটস ভেরি ইম্পর্টেন্ট স্কিল, হ্যাঁ, হাউ টু রাইট এ গুড অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্টে আমরা যদি একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে চাই, আমাদেরকে 5টা এলিমেন্টস এর প্রতি আমাদের বা কম্পোনেন্টস কে আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে ইস্যু অথবা জেনারেল স্টেটমেন্ট, ইস্যুস এন্ড জেনারেল স্টেটমেন্ট, দেন পারপাস or objectives, then methodology or methods, then result, implication, and then the keywords। এই বিষয়গুলো আমাদের থাকতে হবে একটা অ্যাবস্ট্রাক্টে। কোনো অ্যাবস্ট্রাক্টে আপনার যে ইস্যুস অথবা জেনারেল স্টেটমেন্ট ওইটা নাও থাকতে পারে, ফার্স্ট স্টার্টিং হইতে পারে আপনার পারপাস বা এইমস অর অবজেক্টিভস দিয়ে। তো এইমস অবজেক্টিভস এটা থাকতেই হবে, মেথড থাকতেই হবে, রেজাল্ট থাকতেই হবে, ইমপ্লিকেশন থাকতে হবে। এই 4টা এলিমেন্টস আপনার একটা অ্যাবস্ট্রাক্টে অবশ্যই থাকতে হবে। ওকে, ইস্যুস বা জেনারেল স্টেটমেন্টটা হচ্ছে আপনার এই রিসার্চটা এক লাইনে লিখতে হবে, কেন এই রিসার্চটা ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্সটা কি অথবা চ্যালেঞ্জটা কি। তারপরে পারপাস বা মেথড আপনাকে ক্লিয়ারলি মেনশন করতে হবে, আপনি আপনাকে অবজেক্টিভসটা ক্লিয়ারলি মেথড মেনশন করতে হবে যে এই রিসার্চের আপনার অবজেক্টিভসটা কি অথবা পারপাসটা কি। তারপরে মেথড আপনাকে ক্লিয়ারলি মেনশন করতে হবে, হোয়াট টাইপস অফ মেথড আপনি অ্যাপ্লাই করছেন আপনার রিসার্চে। দেন রেজাল্টটাও আপনাকে লিখতে হবে খুবই শর্টলি, হ্যাঁ। তারপরে ইমপ্লিকেশন মিনস আপনার এই রিসার্চটা কোথায় কোথায় কাজে লাগবে, থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি, অথবা পলিসি মেকিং, অথবা স্টেক হোল্ডার, কাদেরকে আপনার এই রিসার্চটা উপকৃত করবে, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট। আমি পরে যদি সুযোগ থাকে, হ্যাঁ, এখানে আমি একটা অ্যাবস্ট্রাক্ট দেখাচ্ছি, যেমন দ্য রোল অফ ইসলামিক ফিনটেক ইন এনহান্সিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন বাংলাদেশ, এটা একটা টাইটেল, দ্য রোল অফ ইসলামিক ফিনটেক ইন এনহান্সিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন বাংলাদেশ। তো এখানে ওই যে আমি যে এলিমেন্টস গুলোর কথা বললাম, সেখানে আপনার ইস্যুস গুলা কিভাবে লিখবেন, ইস্যুসটা কিভাবে লিখবেন, যেমন financial exclusion remains a major barrier to economic development in many low income countries, এটা একটা স্টেটমেন্ট অথবা ইস্যু। আর অবজেক্টিভসটা কি, this study examine the role of Islamic financial technology, that means Islamic fintech, in promoting financial inclusion in rural Bangladesh, এটা অবজেক্টিভস হচ্ছে ইসলামিক ফাইন্যান্স টেকনোলজিটা কিভাবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে প্রমোট করে, এটা হলো আপনাদের অবজেক্টিভ বা পারপাস। দেন মেথড হচ্ছে ইউজিং মিক্স মেথড অ্যাপ্রোচ, ডেটা কালেক্টেড ফ্রম থ্রু সার্ভে অ্যান্ড ইন্টারভিউ, এটা আমাদের মেথড আমরা ক্লিয়ারলি মেনশন করে দিলাম এখানে। তারপর ফাইন্ডিংস, দ্য ফাইন্ডিংস ইন্ডিকেট দ্যাট ইসলামিক ফিনটেক products such as Sharia compliant mobile banking and microsaving significantly improve access to financial service for unbanked population. That means financial technology টা significantly impact করে আপনার financial inclusion এর উপরে, এটা হচ্ছে রেজাল্ট। Then conclusion by implication, the study conclude that integrating Islamic principle with modern technology can bridge financial gaps while aligning with cultural value. Policy recommendation for expanding Islamic fintech service are discussed. এটা হচ্ছে আমাদের পলিসিতে আপনার এটা কাজে লাগতেছে। ওকে, যেহেতু আমাদের দেশে বা মুসলিম কান্ট্রিগুলোতে মেজরিটি আপনার কাস্টমার হচ্ছে মুসলিম, তো মুসলিমরা আপনার যদি এই
টেকনোলজিটা যদি আপনার ইসলামিক ভ্যালুজ এর সাথে যদি এটা কন্ট্রাডিক্ট না করে, তাহলে তারা ইজিলি দে ক্যান ইউজ দিস টেকনোলজি, এন্ড from this technology they can get the benefit. Okay, these are the implication of the study. তো আমরা এইভাবে একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে পারি। অ্যাবস্ট্রাক্টটা দেখেন এখানে কিন্তু 200 ওয়ার্ডের মতো একটা অ্যাবস্ট্রাক্ট লেখা হয়ে গেছে। Then how to write a chapter 1 introduction. Okay, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, রাইট? হ্যাঁ ভাই, অ্যাবস্ট্রাক্ট রিলেটেড আমার কোয়েশ্চেন আছে, আমি পরে করব আপনাকে, সব মানে ইন্ট্রোডাকশনটা বলার পরে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে। তারপরে হাউ টু রাইট চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা ভেরি ইম্পর্টেন্ট, রাইট? কারণ এটা যেহেতু আমাদের প্রথম চ্যাপ্টার, এবং ইন্ট্রোডাকশন দেখে রিডার্স অথবা রিভিউয়ার্স অথবা এক্সামিনার্স সে আপনার এই স্টাডিটা কেমন অথবা এই স্টাডিটার গুরুত্বপূর্ণ কিনা বা স্টাডির মধ্যে কি আছে সে বুঝতে পারবে। এই জন্য প্রথমে আপনার ইন্ট্রোডাকশনটা খুব যাতে ক্রুশিয়াল হয় এবং খুবই ইমপ্রেসিভ হয়, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই ইন্ট্রোডাকশনটা লিখা একটু চ্যালেঞ্জিং এবং ইটস ভেরি ক্রিটিক্যাল। ওকে, introduction it provide a clear and concise overview of your research topics, highlighting its background and context. Then background context লিখার পরে আমাদেরকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে এই ইন্ট্রোডাকশনের মধ্যে। দেন আমাদের রিসার্চ কোশ্চেন, অবজেক্টিভস থাকতে হবে, সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি গুলো থাকতে হবে। দেন স্কোপ অফ দ্য স্টাডি, টার্মিনোলজি এন্ড দ্য চ্যাপ্টার সামারি। এখানে আমি ইন্ট্রোডাকশনে যে যে বিষয়গুলো কভার করতে হয় আমি এটা জাস্ট সংক্ষেপে লিখছি। অলমোস্ট আমার স্লাইড প্রেজেন্টেশন ফিনিশ। তো ইন্ট্রোডাকশনে আমাদের ফার্স্ট আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি। ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডিতে আমাদের যে রিসার্চ টাইটেল ছিল, টাইটেলে যে আমাদের ভেরিয়েবল গুলো ছিল, ভেরিয়েবল গুলো সম্পর্কে আমাদের এখানে লিটারেচার রিভিউর সংক্ষিপ্ত আকারে এখানে আমাদের দিতে হবে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডিতে। এবং ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডিতে আপনার যদি কোনো ফ্যাক্টস এন্ড ফাইন্ডিংস থাকে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা থাকে, ওইটা যদি এখানে গ্রাফ আকারে দেওয়া যায় অথবা টেবিল আকারে দেওয়া যায় অথবা ইমেজ আকারে দেওয়া যায়, আপনার খুবই ফ্রুটফুল হবে। তারপর প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্টটা রিসার্চের হার্ট বলা হয় প্রবলেম স্টেটমেন্টটাকে। প্রবলেম স্টেটমেন্ট খুবই কনসাইসলি এই প্রবলেম স্টেটমেন্টটা আমাদের উপস্থাপন করতে হবে। এটা একটা প্যারাগ্রাফ অথবা 2-3 লাইনের মধ্যে যদি আমরা রিসার্চ পেপার লিখি, 2-3 লাইনের মধ্যেই প্রবলেম স্টেটমেন্টটা আমাদেরকে আইডেন্টিফাই করতে, চ্যালেঞ্জগুলো আমাদেরকে দেখাই দিতে হবে। প্রবলেম স্টেটমেন্টের পরে আমাদের রিসার্চ কোশ্চেন থাকতে হবে এবং রিসার্চ অবজেক্টিভস থাকতে হবে। আমরা যদি রিসার্চ পেপার লিখি, রিসার্চ অবজেক্টিভসটা লিখলে এনাফ, কোশ্চেন না দেয়। কোনো কোনো রিসার্চ পেপারে কোশ্চেনটাও লিখে, তো 2টা লিখার আমার মনে হয় না, একটা লিখলে হয় পেপারের মধ্যে। বাট আপনি যখন রিসার্চ থিসিস লিখবেন তখন এই রিসার্চ কোশ্চেন এবং অবজেক্টিভস আপনার অবশ্যই লিখতে হবে। তারপরে সিগনিফিকেন্স অফ দ্য স্টাডিটা থাকবে। তারপর স্কোপ অফ দ্য স্টাডি। অনেক সময় আমরা সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি স্কোপ অফ দ্য স্টাডির মধ্যে মিসম্যাচ হয়ে যায়। সিগনিফিকেন্স অফ দ্য স্টাডিটা মিনস এটা ইম্পর্টেন্সটা, আর স্কোপ অফ দ্য স্টাডি হচ্ছে যে হোয়াট আর দ্য এরিয়া ইউ কভার ইন ইউর স্টাডি, কোন এরিয়াগুলো আপনি কভার করতেছেন আপনার স্টাডিতে, এটা স্কোপ অফ দ্য স্টাডি। দেন ভাই টার্মিনোলজি। আমি একটুখানি এখানে অ্যাড করতে চাই। আমি যখন স্টুডেন্টরে বলি তখন স্কোপ এন্ড এরিয়া বলতে বলেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বুঝতে পারছেন? মানে জোকস অ্যাপার্ট, হ্যাঁ, অর্থাৎ কতটুকু জায়গাটা কভার করতেছে। হ্যাঁ ভাই, ক্যারি অন ভাই। রাইট। দেন টার্মিনোলজি। টার্মিনোলজি হচ্ছে আপনার এই রিসার্চ জার্নিতে অথবা এই রিসার্চ পেপারে অথবা থিসিসে আপনার নতুন যে টার্মগুলো আপনি ইউজ করছেন ওইটাকে কনসেপচুয়ালি অথবা অপারেশনালি আপনি টার্মগুলো একটু ডিফাইন করে দেওয়া, রাইট? দেন চ্যাপ্টার সামারি। চ্যাপ্টার সামারি মিনস এই চ্যাপ্টারে আপনি কি কি কভার করছেন। দ্যাট মানে এই চ্যাপ্টারে আমরা কভার করছি ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, প্রবলেম স্টেটমেন্ট, রিসার্চ কোশ্চেন, রিসার্চ অবজেক্টিভস, সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি, স্কোপ অফ দ্য স্টাডি, টার্মিনোলজি, এই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে কভার করছি। এই চ্যাপ্টারে কভার একটা প্যারাগ্রাফের মধ্যে চ্যাপ্টার সামারি গুলো আমরা লিখে দেবো। এটা আমি থিসিসের পার্সপেক্টিভে বলছি, বাট পেপারে এই চ্যাপ্টার সামারিটা লেখা দরকার নেই। পেপারে আপনি 2-3 লাইনে আউটলাইন অফ দ্য রিমেনিং পার্টের আউটলাইনটা লিখে দেবেন পেপারে যদি আমরা লিখি। তো এটাই ছিল আমার ফর্মাল প্রেজেন্টেশন। দেন থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোশ্চেন বা আমাদের
ডিসকাশন থাকে আমরা এখন ওইটা যেতে পারি। থ্যাংক ইউ পলাশ। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমরা অসংখ্য ধন্যবাদ। দেখেই বোঝা যাচ্ছে যে আপনি হাসপাতাল থেকে ভাইয়ের কলিজার টুকরাটাই হাসপাতালে, তারপরেও সেখান থেকে আমাদের সময় দিচ্ছেন। আসলে আমরা প্রাউড, আমরা চাবো না যে খুব বেশি সময় নিতে, তারপরেও ভাই আমি দুঃখিত, হ্যাঁ আমি হসপিটালে থেকে যেহেতু আমি কথা দিছি, আর পলাশরে আমি খুবই পছন্দ করি, ভালোবাসি, পলাশের কথা দিছি, এই জন্য সেশনটা ইয়ে করি না, আমি জানাইও নাই পলাশকে যে আমাদের বাচ্চা অসুস্থ। না আমি জানতাম না, সত্যি কথা ভাই, আমি জানতাম না যে আপনার হাসপাতালে এরকম। হ্যাঁ, তারপরে ভাই আমাদের দর্শক বন্ধুরা দুই একটা কোয়েশ্চেন করছে, আর সাথে রিলেটেড দুই একটা কোয়েশ্চেন আমারও আছে আর কি। তো আশা করব টাইটেল থেকে যদি যাদের কোয়েশ্চেন থাকবে টাইটেল, অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশন নিয়ে, আপনারা দয়া করে আপনাদের কোয়েশ্চেনগুলো চ্যাট বক্সে নেবেন। আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল ভাই, শুধু দর্শক, আমাদের সবচেয়ে প্রথম কোয়েশ্চেন ছিল যে একটা টাইটেলের ক্ষেত্রে কয়টা ওয়ার্ড যদি আমরা ব্যবহার করি সেইটা মানে একসেপ্টেড, মোর একসেপ্টেড। হ্যাঁ, ওয়ার্ড লিমিটের কথা জিজ্ঞাসা করছে ভাই টাইটেলের ক্ষেত্রে। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় আমরা টাইটেল লিখতে গেলে অনেক বড় টাইটেল লিখে ফেলি। হ্যাঁ হ্যাঁ, সিগনিফিকেন্ট রিলেশনশিপ, স্টাডি, এই ধরনের অনেক জার্গন আমরা ইউজ করি, এগুলো না ইউজ করে ভালো। টাইটেলটা যত কনসাইজ লেখা যায় ততই ভালো, এবং টাইটেলটা যদি খুব ক্যাচি হয়, তো শব্দ আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে 12 থেকে 15টা শব্দের মধ্যে যদি আমরা ইয়ে করতে পারি ওয়ার্ড, ওকে, 12 থেকে 15টা ওয়ার্ডের মধ্যে যদি লেখা যায় এটা বেস্ট। বেশি বড় করলে 15টা ওয়ার্ড বলতে যদি আর্টিকেল তারপরে প্রেপোজিশন এগুলো তো ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে না, মানে এ এন ডি, তারপরে যেমন মনে করেন অ্যাডজেক্টিভ। জি ভাই, জি জি, হ্যাঁ ওইগুলা কাউন্ট হবে না, যে ওয়ার্ড গুলা, হ্যাঁ 12 থেকে 10টা থেকে 12টা অথবা 15টা ম্যাক্সিমাম, এর বেশি না হয় ওয়ার্ডের। শুধু দর্শক আশা করি আপনি উত্তর পাইছেন টাইটেল রিলেটেড যে কোয়েশ্চেনটা ছিল সেইটা। এখন আমার যে কোয়েশ্চেন ভাই, আমরা টাইটেলটা এরকম হয় যে আমরা মাঝে মাঝে একটা নিজের জেনারেটেড টাইটেল নিয়ে কাজ শুরু করতেছি, বাট আমরা যখন জার্নালে সাবমিট করতে যাচ্ছি তখন জার্নালের স্কোপ এবং জার্নালের ফোকাস মিলে আমাদের টাইটেলে মাঝে মাঝে চেঞ্জ আনতেছি আর কি। তো সেই ক্ষেত্রে এই টাইটেলের চেঞ্জের যদি আমরা আনি, চেঞ্জের এই ইফেক্টটা তো আমাদের মানে আর্টিকেলেও পড়ে আর কি। তো আমরা আসলে দেখা যাইতেছে যে এইটা আমাদের একটা বড় মিস্টেক, এবং এই ক্ষেত্রে টাইটেল ফিক্স করা এবং অ্যাবস্ট্রাক্ট ফিক্স করা আমার মতে জার্নাল সাবমিট করা জাস্ট বিফোর দ্য ফিউ ডেজ, অর্থাৎ জার্নাল আমি চয়েসকে করলাম, এর আগে আমি জার্নালের টাইটেল, জার্নাল মিলে টাইটেলটা তৈরি করলাম। এক্ষেত্রে আপনার অবজারভেশনটা ভাই? হ্যাঁ ডেফিনেটলি আমরা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ টাইটেল চেঞ্জ করা যাবে, কারণ হলো আমাদের জার্নালের স্কোপ অনুযায়ী আমরা টাইটেলটা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। যেমন একটা জার্নাল আছে ইথিক্যাল ফাইন্যান্স, তো ইথিক্যাল ফাইন্যান্সে যেমন আমি একটু আগে যেটা দেখলাম যে ডাজ ইথিক্যাল ফাইন্যান্স ম্যাটার ফর সাস্টেনেবল ইনভেস্টমেন্ট ডিসিশন, ওকে, তো এটাকে কিন্তু আমরা এই ইথিক্যাল শব্দটা না লিখে অন্যভাবেও টাইটেল আমরা দাঁড় করাইতে পারতাম, রাইট? তো ইথিক্যাল ফাইন্যান্সে আমাদের রেসপন্সিবল ফাইন্যান্স, তারপর গ্রিন ফাইন্যান্স, হ্যাঁ ইসলামিক ফাইন্যান্স, এই তিনটাকে মিলে ইন্টিগ্রেটেডলি আমরা ইথিক্যাল ফাইন্যান্স বলতেছি। তো আমি ওই জার্নালের সাথে ম্যাচ করানোর জন্য আমি কিন্তু আমার টাইটেলটাতে ইথিক্যাল ফাইন্যান্স শব্দটা নিয়ে আসছি। আমি কিন্তু রেসপন্সিবল ফাইন্যান্সও লিখতে পারি। অনেকে কিন্তু তার টাইটেল ওই স্কোপের সাথে মেলানোর জন্য সে রেসপন্সিবল ফাইন্যান্স লিখবে অথবা গ্রিন ফাইন্যান্স লিখবে, লিখে তারপরে সাস্টেনেবিলিটির সাথে সে অ্যালাইন করবে। তো এটা করা যাবে, এটা জার্নালের স্কোপ অনুযায়ী অথবা আমাদের কাজের পরিধি অনুযায়ী আমরা টাইম টু টাইম চেঞ্জ করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। যেমন একটা পেপারে আমরা যখন কোশ্চেনিয়ার ডেভেলপ করি, তখন আমরা কোশ্চেনিয়ারটা চেষ্টা করব যে একটু ব্রডলি করে নেওয়ার জন্য, ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করে। এখানে আমরা স্টুডেন্টরা যেহেতু আসছে, এখানে মডারেটিং মিডিয়েটিং যে কোনো একটা নিয়ে আমরা কোশ্চেনিয়ারটা ডেভেলপ করে ফেলতে পারি। তো আমাদের যদি কোশ্চেনিয়ারটা থাকে তখন কিন্তু আমরা শুধুমাত্র প্রথমে একটা পেপার করতে পারি ডিরেক্ট ভেরিয়েবল গুলো নিয়ে, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট নিয়ে করতে পারি, একটা পেপার হয়ে যাবে। তারপরে আবার মিডিয়েটিংটা অ্যাড করে একটা পেপার করতে পারি, আবার মডারেটিং অ্যাড করে করতে পারি, দুইটা কম্বাইনলি আরেকটা পেপার করতে পারি। দ্যাট মিনস একটা কোশ্চেনিয়ার থেকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট বের করা যায়, রাইট? এই জন্য আমরা টাইম টু টাইম আমাদের স্কোপ অনুযায়ী ডেফিনেটলি উই ক্যান চেঞ্জ আওয়ার টাইটেল স্টাইল। আচ্ছা,
টাইটেল সম্পর্কে ভাই আর আলোচনা ইন্ট্রোডাকশন নিয়ে কোয়েশ্চেন আসছে, একটু যাচ্ছি আপনার কোয়েশ্চেনে। একটু টাইটেল নিয়ে আরেকটু বলেন। এই টাইটেল নিয়ে আমার একটা ব্যক্তিগত অভিমত আছে এবং অপিনিয়ন আছে, মানে মূল্যায়ন আছে। সেটা হচ্ছে আমার ধারণা, পার্সোনাল অবজারভেশন। আই ডিডন্ট শেয়ার ইট টু এনি মানে সোশ্যাল মিডিয়া পাবলিক ফোরাম ইন মাই এন্টায়ার লাইফ বিফোর। সেটা হচ্ছে যে আমরা মানে যারা রিসার্চের সাথে যুক্ত ভাই, তারাও আসলে রিসার্চের পলিটিক্স বা রিসার্চের ক্ষেত্রেও জিও পলিটিক্স বা পলিটিক্স এই শব্দটা বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেহেতু আছে, ইথিক্স এর কথা যেহেতু আছে, সেহেতু আমার কাছে মনে হয় যে না, এইখানেও কোনো কিছু কোনো ফ্যাক্টর কাজ করে। তো তারই ধারাবাহিকতায় যেগুলা যে জার্নালগুলো নর্থ আমেরিকান কান্ট্রিজ, তারপরে ইরাসমাস মুন্ডাস অথবা ইউরোপ কান্ট্রিজ এর যে জার্নালগুলা, এবং আমরা এশিয়ান কান্ট্রিজের যে জার্নালগুলো, এই তিন ধরনের তিন রিজিয়নের টাইটেল টু রেফারেন্স পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে সবগুলাতে একটু একটু মানে ফ্যাক্টর আছে। যেমন আমরা যদি বাংলাদেশ বা এশিয়ান কান্ট্রিজে আমরা যদি কোনো জায়গায় পেপার সাবমিট করি, তাহলে আমরা দেখা গেল যে দেয়ার আর সাম কিলার ওয়ার্ডস লাইক ইম্প্যাক্ট, এগুলো ব্যবহার করতেছি, বা এগুলো কিন্তু একসেপ্টেবল রোল। অন দা আদার হ্যান্ড আমরা এই পেপার যদি আমরা নর্থ আমেরিকান কোনো কান্ট্রি, বিশেষ করে আমি যদি জার্নালের কথা বলি, ডিরেক্ট বাই টেইলর ফ্রান্সিসের কথা বলতেছি, প্যালগ্রেভ, ম্যাকমিলান, সেইজ, এই জার্নালগুলোর ক্ষেত্রে আমি যে দেখি এদের টাইটেল গুলো বেশ বিদঘুটে, মানে ছোট ছোট টাইটেল, এবং পড়তে খুব মজা লাগে। হ্যাঁ, টাইটেল গুলাও। তো হ্যাঁ, তো এইটাই ছিল আমার অবজারভেশন। এবং ভাই, এইটা কি আপনি ভাবছেন কিনা বা আপনার কাছেও মনে হয়েছে কিনা, এরকম লক্ষ্য হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই এগুলা ওই যে নর্থ আমেরিকান অথবা এই এগুলাতে এখন আমরা যে শব্দগুলা লিখি, হ্যাঁ, রিলেশনশিপ, ইম্প্যাক্ট, ইফেক্ট, এগুলো না লিখে জাস্ট দুইটা শব্দকে, ওরা দুইটা কিওয়ার্ডকে করে অ্যাড করে তারপরে কিন্তু ওরা আপনার এই রিসার্চ করে ভিতরে গিয়ে দেখা যাচ্ছে যখন আমরা পড়ি, তখন কিন্তু অনেক ওই ফ্রেমওয়ার্ক বলি অথবা তাদের যত আছে ভিতরে গিয়ে দেখা যায়। হ্যাঁ, টাইটেলে কিন্তু এত সবগুলো বিষয় সে আনতেছে না। তো এটা একটা ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য করে। হ্যাঁ, এটাতে মানে ওই যে আমরা যে বাগধারা ব্যবহার করতাম আগে, হ্যাঁ, সেই বাগধারা টাইপের হচ্ছে মানে টাইটেল তারা ব্যবহার করে। এইগুলো আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে টি&এফ এবং সেইজের গুলো আর কি। ভাই, এই টাইটেল তো আসলে টাইটেল এক্সপ্লেইন এভরিথিং। আই মিন, হোয়াট কাইন্ড অফ মেথোডোলজি শুড উই ইউজ ইন আওয়ার রিসার্চ, তারপরে কি ধরনের কোয়েশ্চেন্স, কি ধরনের অবজেক্টিভ হবে টাইটেল। সুতরাং টাইটেল শুড বি ভেরি অ্যাট্রাকটিভ এন্ড লুক্রেটিভ ফর দ্য ইয়াং রিসার্চার্স। আমার মনে হয় টাইটেল সম্পর্কে আমরা ইনশাল্লাহ ভাই আরো যদি কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আপনার সাথে যোগাযোগ করবো। এখন একটু অ্যাবস্ট্রাক্টের দিকে যাই। এখন অ্যাবস্ট্রাক্টে আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট আসলে এমন একটা জিনিস, এখানে 5টা বা 6টা, আমরা যদি এমআরএল এর স্ট্রাকচার অ্যাবস্ট্রাক্ট খেয়াল করি, মাত্র 5টা পয়েন্টে আমরা লিখি বা 4টা পয়েন্টে। আপনি অলরেডি মেনশন করে দিয়েছেন, ওয়ার্ড লিমিটও মেনশন করে দিয়েছেন। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট কি প্রথমে লেখা যায় কিনা, অথবা মনে করেন আমার রিসার্চ করতেছি আমি, পড়ার মাঝখানে লেখা যায় কিনা। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট আর অ্যাবস্ট্রাক্টের মধ্যে তফাৎটা যদি একটু বলতেন আমাদের। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টটা আমাদের প্রথমে লেখা উচিত হবে না। অ্যাবস্ট্রাক্টটা লেখা উচিত হবে যে আমাদের শেষে, মানে সবকিছু আমাদের রেজাল্ট, ফাইন্ডিংস, এগুলো লেখার পরে আমাদের অ্যাবস্ট্রাক্টটা লিখতে হবে। কারণ আমাদের অ্যাবস্ট্রাক্টে লাগতেছে, আমরা পারপাসটা হয়তো আমরা প্রথমে পেয়ে যেতে পারি, বা অথবা আমাদের যে ইস্যুটা ওইটা হয়তো আমরা প্রথমে পেয়ে যেতে পারি, বাট আমাদের তো রেজাল্ট লাগবে। তো রেজাল্টটা তো আমরা পরে বের করি, অথবা রেজাল্ট এখন কিন্তু এই রিসার্চ পেপার লেখার জন্য ডিফারেন্ট ফরম্যাটে হয়। যেমন আমি কিছুদিন আগে একটা প্রজেক্টে কাজ করতেছিলাম। তো ওনারা স্টাডি করে প্রথমে অ্যানালাইসিস রেজাল্ট দিয়ে, প্রথমে ওরা রেজাল্টটা বের করে নেয়, অ্যানালাইসিসটা করে নেয়। অ্যানালাইসিস রেজাল্ট হওয়ার পরে ওনারা ইয়াতে আসে, এই লিটারেচার রিভিউ, তারপরে ইন্ট্রোডাকশন, ঠিক আছে, পিছন থেকে উপরের দিকে আসে। তা আমরা কিন্তু অনেক সময় শুরু করি, হ্যাঁ, আমরা অনেক সময় শুরু করি অ্যানালাইসিসে ম্যাথ করতাম, আগে রেজাল্ট বের করতাম, তারপরে আমরা ভ্যালিডেট করতাম, এই টাইপ এরকম। রাইট রাইট রাইট, হ্যাঁ। তো আমরা কিন্তু আপনার শুরু করি ইন্ট্রোডাকশন থেকে, বাট ওরা শুরু করে অ্যানালাইসিস, মেথোডোলজি, তারপরে লিটারেচার রিভিউ, তারপরে ইন্ট্রোডাকশন। তারপরে ওনারা এই যে ফাইন্ডিংসে গিয়ে তখন আবার একটু কাজ করে শেষে গিয়ে লিটারেচার রিভিউ, সাপোর্ট টাপোর্ট দেওয়ার জন্য আপনার এই ডিসকাশনে গিয়ে ওনারা একটু পরে কাজ করে। তো এই জন্য
অ্যাবস্ট্রাক্টটা লেখা উচিত শেষে, আমাদের রেজাল্ট তারপরে সবকিছু যখন আমাদের হাতে থাকবে তারপরে আমাদের অ্যাবস্ট্রাক্টটা লেখা উচিত। এই জন্য আমি আমাদের স্টুডেন্টকে যেটা বলি যে অ্যাবস্ট্রাক্টটা জাস্ট পেজটা লিখে অ্যাবস্ট্রাক্ট উপরে লিখে এটা খালি থাকো, তারপরে তার যখন সবকিছু হয়ে যাবে তখন ওই অ্যাবস্ট্রাক্টটা সে লিখবে, এটাই বেটার ওয়ে। আচ্ছা, আর এইটার মধ্যে ভাই ওই যে ওয়ার্ড লিমিটের বিষয়টা আর একটু এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্টের বিষয়টা যদি বলতেন তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লিয়ার হয়ে যেতাম আমরা। আচ্ছা, ওয়ার্ড লিমিটটা এখন আগে তো একটু বড় হইতো আমরা দেখছি, বাট এখন কিন্তু অ্যাবস্ট্রাক্টটা যত ছোট করা যায় এত বেশি মানে ইয়ের কাছে পাবলিশারদের কাছে এটা অ্যাট্রাকটিভ, ছোট হইলে ভালো। এবং ওরা হ্যাঁ, ভালো ম্যাক্সিমাম 150 চাই। হ্যাঁ, ম্যাক্সিমাম 150 থেকে 250 ওয়ার্ডের। হ্যাঁ, 250 আর এক্সটেন্ডেড ম্যাক্সিমাম। অ্যাবস্ট্রাক্টটা কোন সময়? আচ্ছা, এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে এখানে এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্টে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডিটা থাকে স্লাইটলি ছোট করে, তারপর পারপাস অফ দ্য স্টাডি থাকে। ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি মিনস হচ্ছে ইস্যুটা, রিসার্চটা কেন ইস্যু। আমরা করবো এই ইস্যুটা, ইস্যু অথবা এটার জেনারেল একটা স্টেটমেন্ট থাকে। তারপরে পারপাস থাকে, মেথোডোলজি থাকে, তারপর ইমপ্লিকেশন থাকে। ওকে। আর এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্টে এখানে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা থাকে, একটু ডিটেলস আকারে লিখতে হয়। এই জন্য যেমন আমি কিছুদিন আগে ওই ব্রাক ইউনিভার্সিটিতে কনফারেন্সে আমি একটা এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট করছিলাম, এবং ওইটা পাবলিশ হয়েছে ওদের ইয়াতে প্রসিডিংসে। তো ওনাদের ওয়ার্ড লিমিট ছিল 750। যেহেতু এটাতে একটু ওই যে বললাম যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি অথবা এই যে ইস্যুটা একটু ডিটেলস লিখতে হয়, এখানে ওয়ার্ড লিমিট বেড়ে যায়। তারপরে পারপাস, তারপরে মেথোডোলজি, তারপরে ওই যে ইমপ্লিকেশনটা একটু ব্রডলি লিখতে হয়, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল কোথায়। এই জন্য এখানে এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্টে ওয়ার্ড লিমিটটা একটু বেড়ে যায়, ওনারা লিমিট করে দেয় 750 পর্যন্ত ওরা ইয়ে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট সো এটা আমি কিন্তু আমি হ্যাঁ, বলেন ভাই। এইটা কিন্তু পেপারের ক্ষেত্রে এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট না, এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট একটা পার্টিকুলার একটা স্পেসিফিক ইয়ের জন্য, কনফারেন্সের জন্য পার্টিকুলার ওনারা চেয়ে থাকে। আর পেপারের জন্য আমাদের 150 থেকে 250 এর স্ট্যান্ডার্ড। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর লাস্ট পার্ট, এই পার্ট নিয়ে অল্প একটু কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে লাস্ট পার্টটা ছিল ইন্ট্রোডাকশন। আমরা আজকে 3টা পার্ট নিয়ে আলোচনা করেছি। ইন্ট্রোডাকশন পার্টটা উইচ ইজ ওয়ান অফ দ্য মানে ভাইটাল পার্টস ফর রিসার্চ, এবং রিসার্চাররা শুরুই করে এখান থেকে। তো সেই ক্ষেত্রে ভাই এই ইন্ট্রোডাকশনে আপনি বেশ অনেকগুলা পয়েন্টস বেশ এখানে শো করেছেন, একেবারে ব্যাকগ্রাউন্ড স্টাডি থেকে শুরু করে শেষ পর্যন্ত রিসার্চ কোয়েশ্চেন্স, তারপরে অবজেক্টিভ সব। এখন এই সবগুলা কি আমি ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আনতে পারবো? যদি আনি তাহলে কি এগুলা কি আলাদা আলাদা পয়েন্টস এর আন্ডারে আনবো নাকি সব একসাথে অ্যাকুমুলেট করে আনবো? যদি একটু বলতেন আর কি। আচ্ছা, যদি আমরা থিসিস হয় আলাদা আলাদা আনতে পারবো, বাট আমরা রিসার্চ পেপার হইলে এগুলো পয়েন্ট আকারে আনা যাবে না, আমরা স্টেপ বাই স্টেপ প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, অ্যালাইন করে লিখতে হবে। যেমন আমাদের ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডিতে আমাদের একটা প্যারাগ্রাফ ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডিতে আমাদের চলে আসবে। তারপরে পরের প্যারাগ্রাফে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা আনতে হবে। প্রবলেম স্টেটমেন্টের সাথে আমাদের ওই যে যেটা বললাম চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জটা কিভাবে ওভারকাম করা যায়, রিসার্চ গ্যাপটাও আমাদের এখানে আনতে হবে একটা প্যারাগ্রাফের মধ্যে। কিন্তু প্রবলেম স্টেটমেন্টের মধ্যে চ্যালেঞ্জেস গুলো, হাউ টু ওভারকাম ইট এন্ড হোয়াট আর দ্য রিসার্চ গ্যাপ, এই 3টা জিনিস আমাদের প্রবলেম স্টেটমেন্টে একটা প্যারাগ্রাফে। একটা প্যারাগ্রাফ মিনস ছোট, এত বড় না, আমরা পেপারের কথা বলতেছি। 4-5 লাইন বা 3 লাইনের মধ্যে এটা লিখতে হবে। তারপরে আমাদের ইমপ্লিকেশনটা লিখতে হবে, ইমপ্লিকেশন বা সিগনিফিকেন্স অফ দ্য স্টাডিটা আমাদের লিখতে হবে। তারপরে পেপারে আউটলাইন, দ্যাট মিনস আমাদের রিসার্চ পেপার যদি আমরা লিখি এগুলো পয়েন্ট আকারে লিখতে হবে না, এটা আমাদের প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা একটা প্যারাগ্রাফ, তারপর হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্টের মধ্যে আমাদের রিসার্চ গ্যাপ সহটা আসবে, তারপরে আমাদের ইমপ্লিকেশনটা আসবে, তারপরে ফাইনালি আমাদের অবজেক্টিভসটা আমাদের লিখতে হবে পেপারের জন্য। তো এটা পেপারের জন্য 750 ইজ দ্য স্ট্যান্ডার্ড। এটার একটু কম বেশি হইতে পারে, 750 স্ট্যান্ডার্ড ফর দ্য পেপার, রিসার্চ পেপারের জন্য। বাট আমরা যদি থিসিস লিখি তাহলে আমরা পয়েন্ট বাই পয়েন্ট আমরা লিখতে পারবো, অসুবিধা নেই।
ভাই তাহলে হচ্ছে এই যে 750 ওয়ার্ড আমরা নিব, তারপর এখানে আমরা গ্যাপ দেখাবো মোটামুটি। তো সেক্ষেত্রে মানে সাইটেশনস এর বিষয়ে যদি একটু বলতেন যে আমরা কি এখানে সাইটেশনস গুলোকে অ্যালাউ করবো, আর যদি সাইটেশনস নেই তাহলে মানে লিটারেচারের সাথে কি লিটারেচারে কন্ট্রাডিক্ট করুক আর না করুক, সাইটেশনস এর বিষয়টা একটু বলেন যে এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে রেফারেন্সিং বা সাইটেশনটা কতটুকু জরুরি বা আনা উচিত কিনা। মানে এরকমও শুনছি যে এই মুহূর্তে এসে যে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে নাকি এত সাইটেশন ব্যবহার করা উচিত না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি অবজারভেশনটা এতদিন রিসার্চ এবং পাবলিকেশন ইয়া থেকে এক্সপিরিয়েন্স না, থেকে। ডেফিনেটলি সাইটেশন ইম্পর্টেন্ট, সাইটেশন অবশ্যই লিখতে হবে। ইভেন ভালো জার্নাল গুলো যেগুলো এবিএস 3 3 স্টার, আমি তো দেখছি যে এক লাইনের মধ্যে কমপক্ষে 5টা 6টা সাইটেশন সে অ্যাড করছে, রাইট? তো সাইটেশন ভেরি ইম্পর্টেন্ট, এটা লিখতে হবে, সাইটেশন করতে হবে। তো ভাই ইম্পর্টেন্ট এবিএস এখানে থ্রি সাইটেশন। স্টার বললেন, এবিএস থ্রি স্টার বললেন, এইটা একটু বলে দেন এই সাইটেশনের পরে যে এবিএস থ্রি স্টারটা কি। আচ্ছা, এবিএস 3 স্টার হচ্ছে আমাদের যেমন আমরা বাংলাদেশের স্কুপাস হইলে আমরা হ্যাপি, রাইট? হ্যাপি স্কুপাস হ্যাপি, জার্নাল হ্যাঁ। যদি হয়, ইন্ডেক্স জার্নাল আর কি, স্কুপাস হইলে আমরা হ্যাপি। বাট ওয়েব অফ আমাদের সায়েন্স হলো হ্যাপি। হ্যাঁ, সাবকন্টিনেন্টে যদি যেমন অস্ট্রেলিয়াতে ওরা এবিডিসি র্যাঙ্কিংটাকে ইয়ে করে, প্রায়োরিটি দেয়। অস্ট্রেলিয়ান স্টুডেন্টস তারপরে কাউন্সিল। ইউরোপিয়ান কান্ট্রিতে এবিএসটাকে এটা একটা র্যাঙ্কিং র্যাঙ্কিং করার অ্যাসোসিয়েশন অফ একটা বিজনেস ক্রাইটেরিয়া। স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে এবিএসটাকে ওরা ফলো করে। তো এবিএস এ 1 2 3 3 স্টার এন্ড 4 দ্য টপ। তো আমাদের যারা ইয়াং রিসার্চার আছে, আমি এদেরকে রিকোয়েস্ট করবো যে এবিএস 2 তে অ্যাটলিস্ট প্রথমে টার্গেট রাখা দরকার। এবিএস 2 তে যদি করা যায় তাহলে কিন্তু স্কলারশিপ হয়ে যাবে। আর এবিএস 3 হইলে তো আরো ভাই ফ্যান্টাস্টিক। মাঝখানে আমি একটু বলি, আমি আমাদের বাংলাদেশের রিসার্চ নিয়ে অনেক আলোচনায় শুনি, কিন্তু আজকে মনে হয় নতুন একটা আলোচনার দ্বার উন্মোচন হইতেছে, যেখানে আমরা স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং এর বাইরে এসে কথা বলতেছি, যেখানে পেপারের র্যাঙ্কিং নিয়ে কথা বলতেছি। পেপারের র্যাঙ্কিং সচরাচর বিভিন্ন দেশ তাদের নির্দিষ্ট রিজিয়ন অনুযায়ী করে, এটাও একটা জিও পলিটিক্যাল ইস্যু। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার র্যাঙ্ক পেপার গুলাকে খুব ভ্যালু করে, এবং ইউরোপের কান্ট্রি গুলা এবিএস ভ্যালু করে, নেদারল্যান্ড এরা করে এরিম, আমার মনে আছে, চায়না করে সিএনকিআই, ইন্ডিয়া করে ইউজিসি। হ্যাঁ, তো ভাইয়ের রিকোয়েস্ট হচ্ছে এবিএস 2 তে ইয়াং রিসার্চারদের। হ্যাঁ, আমি বলবো যে যাদের ওই যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে পিএইচডি করা, যেমন নরওয়ে, হ্যাঁ, নেদারল্যান্ড, হ্যাঁ, ডেনমার্ক, এইসব কান্ট্রি থেকে যারা পিএইচডি করার ইচ্ছা, এবিএস 2 তে অ্যাটলিস্ট 2 তে 3 তে করতে পারলে স্কলারশিপ হয়ে যায়। আমাকে একজন ওই যে কমনওয়েলথ স্কলারশিপে পিএইচডি করে আসলো আমাদের চিটাং ইউনিভার্সিটি, আমার বন্ধু, আমার নামেই নাম। তো উনি কোয়ালিটি রিসার্চে খুবই ভালো। তো উনি বললো যে অ্যাটলিস্ট 2 তে যদি 2টা পেপার থাকে এবিএস 2 তে, সে স্কলারশিপ কমন পাবে। আর 3 তে থাকলে তো কথাই নাই, এটা ডেফিনেটলি সে স্কলারশিপ পেয়ে যাবে। এই জন্য আমাদের ইয়াং রিসার্চারদের একটা স্বপ্ন থাকে যে ইউএসএ ইউকে থেকে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে পিএইচডি করার। তো সেই জন্য বললাম যে এবিএস 2 তে অ্যাটলিস্ট টার্গেট রাখা দরকার। এবিএস 2 হইলে আমাদের আমাদের যদি আমরা কিউ 1 বলতেছি, কিউ 1 এতে ওই যে স্কোপাস কিউ 1 এ ডেফিনেটলি ওইটা থাকে, কিউ 1 কিউ 2 যেটা বলতেছি। জি আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে মানে আমরাও শেষ করে ফেলবো, আর সময় নিব না, আমাদের 1 ঘন্টা সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছিলাম। আমরা এবিএস 2 3 4 এর মধ্যে যদি আমরা পেপার সাবমিট করতে যাই, বা 1 এর মধ্যে যদি আমরা পেপার সাবমিট করতে যাই, তাহলে এই যে আজকে 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশন, তো এই 3টা মানে পয়েন্টস এর ক্ষেত্রে ম্যান্ডেটরি পার্টস ফর দ্য রিসার্চ, সব রিসার্চের ক্ষেত্রেই লাগবে মোটামুটি। মাঝখানে কিওয়ার্ডসটা আমরা একটু ইয়া করছি, কিওয়ার্ডস একটা ইয়ে আছে, তো এই ক্ষেত্রে এই 3টা পয়েন্টের মধ্যে আপনি যদি রিভিউয়ার হন কোন জার্নালের, আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন কোন পার্ট, এবং ওইটাকে আপনি খুব মনোযোগ দিয়ে পড়বেন, বা সচরাচর রিভিউয়ার্সরা কোন পার্টের দিকে বেশি নজর দেয়। যেমন যখন প্রথমে পেপারটা আমরা সাবমিট করি, আমরা টাইটেলটা দেখতে পাই। এখন টাইটেলেই কি বাদ দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে কিনা, বা টাইটেলের সাথে অ্যাবস্ট্রাক্ট করে বাদ দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে কিনা, এরকম হয় কিনা। টাইটেলেও দেখবে, হ্যাঁ, টাইটেল তো ইম্পর্টেন্ট ডেফিনেটলি। টাইটেলে যাতে ওই যে কিওয়ার্ডসটা খুবই ক্যাচি কিওয়ার্ডস হয় এবং টাইমলি ট্রেন্ডি খুব ইয়ার সাথে হয়, এটাও দেখবে। যদি অনেক ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকডেটেড একটা টাইটেল হয়,
কিওয়ার্ড থাকে ওরা ওইটা ইয়ে করবে না, কারণ রিসার্চ করেই তো ইমপ্লিকেশন বা সোসাইটিতে বর্তমান যে প্রবলেম গুলো চলতেছে এই প্রবলেমটা আইডেন্টিফাই করার জন্য। এই জন্য ব্যাকডেটেড কোনো টপিকস গুলো হইলে এটা দেখবে না, টাইটেলটা ডেফিনেটলি দেখবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি দেখে ওনারা একটু চোখ বুলে টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট থেকে চোখ বুলে ওরা চলে আসে ইন্ট্রোডাকশনটা রিফ্লেক্ট করে ওভারঅল ওভারভিউ অফ দ্য হোল স্টাডি, রাইট? দ্যাটস ওয়াই ইন্ট্রোডাকশনটা ভেরি ইম্পর্টেন্ট। তো ইন্ট্রোডাকশনটা আমাদের যাতে ভালো হয় এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা খুবই সিরিয়াসলি লিখতে হবে, আমাদের সিরিয়াসলি লিখতে হবে, এবং লেখার স্টাইলটা প্রথমে যে আমরা স্টার্ট করব, স্টার্টে মানে এরকম যদি আমরা কোনো এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা বা এরকম এভিডেন্স দিয়ে আমরা শুরু করতে পারি, চ্যালেঞ্জ দিয়ে শুরু করতে পারি, তাইলে এটা মানে রিডার্স বা রিভিউয়ার্সদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে, সে কিন্তু পড়ার আগ্রহ থাকবে। অনেকে কি যে আমরা এমন ভাবে শুরু করি ইন্ট্রোডাকশনটা, সে পরের লাইনে আর পড়ার আগ্রহ থাকে না, দ্যাট মিনস তখন আমরা ডেস্ক রিজেকশন বা পেপারটা রিজেকশন হয়ে যায়, হ্যাঁ, পাবলিশ করার অপরচুনিটি গুলো কমে যায়। এই জন্য রাইটিং একটা আলাদা স্টাইল, ওই এটা নিয়ে আর কথা বলা যেতে পারে যে একাডেমিক রাইটিং স্টাইলটা কিভাবে শুরু করা যাবে, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস হইতে পারে। সালাম আলাইকুম ভাই, আবার দুইটা কোয়েশ্চেন চলে আসছে। একটা আসছে ইন্ট্রোডাকশনে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কতটা গভীর দেওয়া উচিত, বাবা কতটা গভীর দেওয়া উচিত ভাই, সংক্ষেপে যদি অলমোস্ট টাইম হচ্ছে দিকে ভাই। হ্যাঁ, না এটা খুবই চমৎকার কোশ্চেন, কারণ ব্যাকগ্রাউন্ডটা যত স্ট্রং হবে, দ্যাট মিনস আমরা তো এমনি জানি যে আমাদের একটা বিল্ডিং করতে গেলে আমাদের ফাউন্ডেশন যত স্ট্রং হবে আমরা তত বেশি তত তলা আমরা বাড়াইতে পারবো, উপরের দিকে উঠাইতে পারবো। সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য স্টার্টিংটা, এই জন্য একটু আগে বলতেছিলাম, স্টার্টিংটা শুরু করতে হবে খুব ইমপ্রেসিভ ওয়েতে। চ্যালেঞ্জ বা এই যে ইস্যুটা যে আমার খুবই ভাইটাল একটা ইস্যু, খুবই বার্নিং একটা ইস্যু, এটাকে স্ট্যাটিস্টিক্যাল সাপোর্ট সহকারে যদি আমরা দিতে পারি, তারপরে সে স্টেপ বাই স্টেপ পড়া শুরু করবে। এবং একটা এর সাথে আরেকটা লিঙ্ক থাকতে হবে, ক্রোনোলজিটা থাকতে হবে। হ্যাঁ, আমরা একটা প্যারাগ্রাফ এখানে লিখলাম, পরের প্যারাগ্রাফটা ওই প্যারাগ্রাফের সাথে কোনো লিঙ্ক নাই, আমরা আবার নতুন ভাবে শুরু করলাম, হ্যাঁ, তাহলে হবে না। তাহলে একটার সাথে আরেকটা ইয়ে থাকতে হবে। যেমন একটা যারা সুই সুতার কাজ করে, রিসার্চটা এরকম, হ্যাঁ, অনেক সময় এক জায়গায় থেকে যদি আমরা সুতাটা খুলে ফেলি, পুরাটা খুলে যায়, রাইট? তো রিসার্চটা এরকম, একটার সাথে আরেকটা লিঙ্কটা এরকম হইতে হবে, কানেক্টিভিটিটা থাকতে হবে, যাতে রিডার্স একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যখন পড়তেছে ওই স্টেপটা যাতে তাকে মানে আকৃষ্ট করে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। Tufail Ahmed, sir, what key aspects should be considered when writing an introduction that meets international journal standard? Mr. Tufail, আমাদের সম্মানিত গেস্ট অলরেডি আনসারটা দিয়ে ফেলছেন, যে অনেকগুলো পয়েন্টস, যে পয়েন্টগুলো স্লাইডে শো করেছেন, হ্যাঁ, সেগুলা যদি মোটামুটি উল্লেখিত থাকে তাহলে ইন্টারন্যাশনাল জার্নাল ক্রাইটেরিয়া মিলে যাবে। When writing research abstract, should we use present tense, past tense, or mix of both? Does the choice of tense depend on the type of research? ভাই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভাই, একটু বলতে হবে। আচ্ছা, আমরা রিসার্চে যখন আমরা অ্যাবস্ট্রাক্ট লিখবো, আমরা যখন প্রথমে ইস্যুটা লিখবো, ইস্যুটা অবশ্যই আমাদের প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, ইস্যুটা আমাদের প্রেজেন্ট টেন্সে লিখতে হবে প্রথমে আমাদের। তারপরে আমাদের রিসার্চ অবজেক্টিভস আসে, ইস্যুর পরে আসছে আমাদের রিসার্চ অবজেক্টিভসটা আমাদের প্রেজেন্ট ফর্মে আমরা লিখি। তারপরে যে রেজাল্টটা পাইলাম, রেজাল্ট ডিসকাশন আমাদের আমরা যে লিখি, তারপরে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন সবে তো মোটামুটি ভাই আমরা প্রেজেন্ট টেন্সে লিখি আর কি। ফিউচার ডিরেকশনটা যদি থাকে তখন আমরা হয়তো এটা ফিউচার টেন্স আমরা ইয়া করতে পারি। আরো একটা জিনিস আছে ভাই, এটা আমার হুক করে এই মুহূর্তে মনে পড়লো, সেটা হচ্ছে যদি আমাদেরকে বলে প্রপোজড অ্যাবস্ট্রাক্ট যদি দিতে, কেউ যদি বলে কোনো জায়গায় প্রপোজাল দিতে, সেইখানে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট ব্যবহার করি তাহলে
আমরা উইল বা ফিউচার টেন্স গুলো ব্যবহার করি ভাই। হ্যাঁ, ফিউচার টেন্স। রিসার্চ গ্যাপ চিহ্নিত করার সেরা কৌশল কি? দাদা এটা নিয়ে অনেক বেশি আলোচনার বিষয় আছে, এত সহজে তারপরেও যদি ভাই এক সেন্টেন্সে যদি একটু বলে দিতেন তাহলে হয়তো বা দর্শক জানতে পারতেন। আচ্ছা, রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করার জন্য আমাদের রিসেন্ট, আমরা অনেক সময় অনেক পুরনো ইয়ে পড়ি, লিটারেচার আমরা নিয়ে ঘাটাঘাটি করি, আমরা রিসেন্ট লিটারেচার গুলো আমাদের দেখতে হবে। রিসেন্ট গুলো দেখে আমরা আমাদের দেখতে হবে যে এখানে আমাদের কি নলেজ গ্যাপ আছে নাকি আমাদের কনটেক্সট গ্যাপ, হ্যাঁ, কনটেক্সট গ্যাপ আছে, তারপরে এটা থিওরিটিক্যাল গ্যাপ আছে, ডিফারেন্ট টাইপস অফ গ্যাপ গুলো আছে। তো ইভেন আমাদের রেসপন্ডেন্ট আছে ভাই। হ্যাঁ, রেসপন্ডেন্ট গ্যাপ, হ্যাঁ, রেসপন্ডেন্ট গ্যাপ, কন্টেক্সচুয়াল গ্যাপ, ডিফারেন্ট টাইপস অফ গ্যাপ আছে। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের যেটা ইম্পর্টেন্ট গ্যাপ হচ্ছে আমাদের যে যে গ্যাপটা আমরা বের করে দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের মেথোডোলজি গ্যাপটা যাতে খুব ইয়া থাকে, এখানে মেথোডোলজিক্যালি যাতে আমাদের এই গ্যাপটা আইডেন্টিফাই করতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। এবং সম্মানিত দর্শক ভাই বলেন। এখানে আমাদের যে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় যে থিওরিটিক্যাল বিষয়টাও আমাদের আনতে হয়, যেমন রিসার্চের জন্য থিওরিতে লিঙ্ক করাটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা পার্টিকুলারলি যে মডারেটিং মেডিটেটিং ভেরিয়েবল করি ওই কালার থিওরিটা ছাড়া, সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের এই গ্যাপটা জাস্টিফাইবল হবে না যদি আমরা মডারেটিং মেডিটেটিং এ যাই। বাট আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট করলে হয়তো বা আমরা যে কোনো একটা গ্যাপ আইডেন্টিফাই করে দিলে এটা ওরা অ্যাকসেপ্ট করতে পারে। কন্টেক্সচুয়াল গ্যাপ যেমন এটা কিছু কিছু জার্নাল আছে যে বাংলাদেশ পার্সপেক্টিভ হয় নাই, হ্যাঁ, ডেভেলপ কান্ট্রিতে হয়েছে, ডেভেলপিং কান্ট্রিতে হয় নাই, এইরকম পার্সপেক্টিভ আমরা অনেক সময় গ্যাপ আইডেন্টিফাই করে দেয়। বাট ভালো জার্নাল গুলা কিন্তু এই ধরনের গ্যাপকে ওরা ইয়ে করে না, ঠিক আছে। পার্টিকুলারলি ওরা নলেজ গ্যাপ দেখতে যাবে, নলেজ গ্যাপ না থাকলে এটাকে এরা অ্যাকসেপ্ট করবে। কন্টেক্সচুয়াল গ্যাপ অর্থাৎ একটা ডেভেলপ কান্ট্রিতে ডেভেলপিং কান্ট্রিতে সো হোয়াট, এটাকে ওরা ইয়ে করবে না। তো এসে ভেরি এই গ্যাপ গুলা জার্নাল টু জার্নাল এটা ভেরি করে। ভাই আমরা প্রায় শেষ মুহূর্তে আছি, আপনাকে আর ডিস্টার্ব করতে চাই না। টাইটেল লেখা কামাল হোসেন, টাইটেল লেখার সময় কোন ধরনের ভুলগুলো এড়ানো উচিত? অনেক ভুলই তো আছে ভাই, যদি সর্বশেষ কোয়েশ্চেনটার আনসারটা দিয়ে দেন। টাইটেল লেখার সময় আমরা অনেক ধরনের জার্গন ইউজ করি, এগুলো না ইউজ করে ভালো। হ্যাঁ, যেমন এ স্টাডি, তারপরে রিলেশনশিপ, হ্যাঁ, এইগুলো এই জার্গন গুলো না ইউজ করে আমরা স্ট্রেট ফরওয়ার্ডে আমরা যদি লিখি তাহলে এখন এই টাইটেল গুলো এখন খুব ক্যাচি হয়। আর মুনিরা ইতি, হোয়াট ইজ দ্য আইডিয়াল লেন্থ অফ ইন্ট্রোডাকশন? সম্মানিত দর্শক, আমাদের সম্মানিত গেস্ট বলে দিয়েছেন, তারপর যদি বলেন ভাই 700 থেকে 750 কথা বলেছিলেন আমার যতদূর মনে আছে। 700 থেকে 750 ওয়ার্ড স্ট্যান্ডার্ড, এরপরে একটু কম বেশি হতে পারে, এটা আপনার লেখার স্টাইলের উপরে, বাট বেশি লেন্থি যাতে না হয় এটা ইয়ে করতে হবে। আবার অনেক জার্নাল আছে যেমন আপনার লিটারেচার রিভিউটাকেও ওরা কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যে নিয়ে আসে। হ্যাঁ, এখন কিন্তু আলাদাভাবে লিটারেচার রিভিউ চাই না, তো তখন হয়তো একটু বেরি করতে পারে, বাট স্ট্যান্ডার্ড 700 থেকে 750 ওয়ার্ডের মধ্যে যদি আমরা লিখতে পারি ইন্ট্রোডাকশন ইজ বেটার ফর দ্য রিসার্চ পেপার। ওকে, আমাদের রিসার্চ গত প্রোগ্রামে আমাদের সম্মানিত জামাল স্যার আমাদের অতিথি, সে বলেছিলেন রিসার্চের শুরু আছে শেষ নাই। ঠিক সেরকমই আমরা যখন রিসার্চ করতে আসছি তখন আমাদের কোয়েশ্চেনের শুরু আছে, কোয়েশ্চেনের শেষ নাই ভাই। প্রয়োজন মানে আমরা যদি চাই তাহলে সারা রাত কন্টিনিউ করা সম্ভব আলোচনা। আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না ভাই, আপনি বুঝতে পারতেছি আপনার পিচ্ছিকে একটু সময় দেওয়া উচিত এবং আপনাকে ছেড়ে দেওয়া উচিত। ভাই আমরা যারা নতুন রিসার্চার, যারা এরকম কমিউনিটির সাথে যুক্ত হচ্ছে, রিসার্চ করতে আগ্রহী, তাদের ক্ষেত্রে যদি কোনো কিছু একটু বলতেন, তাদের লাইফকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় উদ্দেশ্যে যদি একটু সোশ্যাল মেসেজ দিতেন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো এই যে অনেক কোশ্চেন দেখছি, হয়তো সবগুলাকে এখন অ্যাড্রেসও করা যাচ্ছে না সময় স্বল্পতার জন্য। আর আমি এখন হসপিটাল থেকেই কথা বলছি, যেহেতু পলাশ আমার খুবই
স্নেহের ছোট ভাই এবং ভালো রিসার্চার, আমরা একসাথে কাজ করি, রিসার্চ করি, অনেক দিন ধরে আমরা কাজ করতেছি, ভবিষ্যতে করবো ইনশাল্লাহ। পলাশ যেমন বলছে, আমি আর কথাটা ফেলতে পারি নাই, আমার ছেলে হসপিটালে, তাও কথা বলতেছি। তাও আমার খুবই ভালো লাগছে যে এই যে রিসার্চারদের মধ্যে যে আগ্রহ, এটা একটা চমৎকার বিষয়। পার্টিকুলারলি এখন ইয়াং রিসার্চাররা বাংলাদেশে যেভাবে আগে আসতেছে, আমি তাদেরকে ওয়েলকাম করি। আপনারা রিসার্চ একটা বড় ক্ষেত্র, রিসার্চ ছাড়া কিন্তু ডেভেলপ কান্ট্রিতে কিছুই হয় না, যে কোনো কিছু করবে বেসড অন রিসার্চ। বাট আমরা অনেক সময় বাংলাদেশে হোমোজিক্যালি অনেক প্রজেক্ট নিয়ে যাই, অনেক বেশি করে ফেলে। বাট ভবিষ্যতে রিসার্চ আরো তার সিগনিফিকেন্স, তার ইম্পর্টেন্স শো করবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা তো অলরেডি বললাম যে বাইরের দেশে, উন্নত দেশে রিসার্চ ছাড়া কোনো কিছুই করে না। তো আপনারা যেহেতু আপনাদের যে আগ্রহ নতুন রিসার্চারদের, বিশেষ করে ইয়াং জেনারেশনের, আমি খুবই অভিভূত। তো আপনারা এই রিসার্চ সাথে লেগে থাকেন, এটা একটা এমন বড় বিষয় যে এই রিসার্চ তো আপনাকে দুনিয়ার জন্য আপনাকে এই যে রুটি রুজি বা যেটা বলেন এটা তো দিবেই, কিন্তু রিসার্চের একটা বড় ইমপ্লিকেশন হচ্ছে, আমি পার্টিকুলারলি যেই জন্য আমি রিসার্চে আসছি, আমি কিন্তু দীর্ঘ সময় 10 বছরের বেশি কর্পোরেটে জব করছি, 10 বছরের বেশি কর্পোরেটে জব করে আমি একাডেমিতে আসছি শুধুমাত্র এই রিসার্চের দুর্বলতার জন্য। কারণ রিসার্চ এমন একটা বিষয় যে আপনি এই রিসার্চ ওয়ার্কটা রেখে গেলেন, আপনি একটু কষ্ট করতে হবে, রিসার্চ জার্নিটা কিন্তু একটা কষ্টের, রাইট? একটু কষ্ট করতে হবে, আপনি কষ্ট করে যে রিসার্চ ওয়ার্কটা রেখে গেলেন, এটা জেনারেশন টু জেনারেশন মানুষ কিন্তু উপকৃত হবে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সাদাকে জারিয়া। হ্যাঁ, তো এই জন্যই আমরা রিসার্চ করি, তাহলে এটা একটা অনেক বড় বিষয়। তা আপনারা ওই বিষয়টা মাথায় রেখে যখন করবেন, তো দুনিয়ার বিষয়গুলো তা আপনাকে আপনার সামনে আসবে, এগুলো আল্লাহ তাআলা সহজ করে দেবে। তাহলে আমাদের অবজেক্টিভটা থাকতে হবে অনেক বড়, বিশাল, যাতে আমরা পরকালেও এটা দিয়ে উপকৃত হইতে পারি। হ্যাঁ, তো সেই জন্য আমরা রিসার্চ করি। তো আপনাদের ইয়াং রিসার্চাররা যেভাবে আগে আসতেছে, আমি খুবই অভিভূত। তো আমরা একটা এই রিসার্চ যে কমিউনিটি, এই কমিউনিটিটা আমরা টাইম টু টাইম আরো বিল্ড করতে পারি, বাড়াইতে পারি। তো এটাও আমাদের জন্য হয়তো নাজাতের একটা কারণ হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তো আমরা আমাদের যে নলেজটা আছে, আমরা অবশ্যই ডিসেমিনেট করব প্রত্যেকের জায়গা থেকে। প্রত্যেকের নলেজের একটা লিমিটেশন আছে, এটাই স্বাভাবিক। তারপরে যতটুকু আমরা জানি, আমরা অতটুকু ডিসেমিনেট করব সবাইকে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ পলাশ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমিও পলাশকে আবার আমন্ত্রণ জানাবো আমার ইউনিভার্সিটিতে সশরীরে। ইয়াং রিসার্চার আমাদের স্টুডেন্টরা উপকৃত হবে। আমিও চেষ্টা করতেছি আমার ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে রিসার্চে এঙ্গেজ করার জন্য। তো আমিও খুব অভিভূত, ওরা কিন্তু দারুণ ভাবে, যারা প্রাইভেট ইউনিভার্সিটি আগে কিন্তু রিসার্চ নিয়ে এত মাথা কামাইতো না, এখন তো ওরা নিজেরা থেকেই এই একটা পরিবর্তন আসতেছে, এটাতে আমি খুব ইমপ্রেস। এই জন্য আমি পলাশকে ইনভাইট করবো, মিজান ভাইকে ইনভাইট করবো আমাদের এখানে, ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টরা উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য পলাশ, ধন্যবাদ। Thank you so much, Bhaiya, from Metropolitan University and Metropolitan University Research Society as well. We are humbly pleased and কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে, আপনার ইউনিভার্সিটির প্রতি। আশা করি এই অনলাইনে না, খুবই শিগগিরই আপনাকে আমরা ফিজিক্যালি আমাদের ইউনিভার্সিটিতে পাবো। সেই সময় আমরা ইনশাল্লাহ আবার রিসার্চের কিছু জ্ঞান আপনার কাছ থেকে আহরণ করব। আজকে আমরা আর কথা না বাড়াচ্ছি, ইনশাল্লাহ রিসার্চ সোসাইটির, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সাধারণ দর্শক এবং শ্রোতা মণ্ডলী যারা আছেন, আগামী ঠিক বৃহস্পতিবার এই সময় আমাদেরকে হয়তোবা নতুন কোন রিসার্চ স্কলারের সাথে দেখতে পাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে, ধন্যবাদ। জাযাকাল্লাহ।